আজ এই যে আমি আমার ভেতরে লুকানো এক গভীর কাহিনী নিয়ে এসেছি। যদি সাহস থাকে তবে মন খুলে শুনুন, কেমন? আমার নাম রূপা, আমার বাড়ি মুর্শিদাবাদ। এই যে আমাকে দেখছেন, সালোয়ার কামিজ পরে বসে আছি। পোশাকটা হয়তো খুব ছিমছাম লাগছে, কিন্তু এর ভাজে ভাজে লুকিয়ে আছে এক অন্য আমিকে। আমি হয়তো দেখতে খুব সুন্দরী নই, কিন্তু আমার মুখের গড়ন, চোখ দুটো আর শরীরের বাঁধন, এগুলো অনেকেরই নজরে আতে পারে না। বিশেষ করে আমার কোমর আর তার বাঁক যেন এক অলিখিত কবিতা, যা অনেকেই পড়তে চায়, হয়তো চুপি চুপি। আমার চুলগুলো কোমর ছাপিয়ে নেমে আসে, প্রায় হাঁটুর কাছ পর্যন্ত। এগুলো ছেলে রাখলে এক রহস্যময় আবরণ তৈরি হয়, আর বেঁধে রাখলে মুখটা আরও উজ্জ্বল দেখায়। আমি খুব সাধারণ জীবনযাপন করি, কিন্তু আমার ভেতরে যে ঝড় বয়ে যাচ্ছে, সেই ঝড় হয়তো অনেকেই কল্পনাও করতে পারবে না। আমার গল্পটা হয়তো অনেক নারীর জীবনেরই এক গোপন অংশ, যা কেউ মুখ ফুটে বলতে চায় না বা বলতে পারে না। আপনারাও হয়তো এমন অনেক গল্প দেখেছেন বা শুনেছেন, কিন্তু আজকেরটা অন্যরকম। এটা শুধু আমার ব্যক্তিগত এক স্বীকারোক্তি, যা শুনলে আপনাদের বুকটা হয়তো ছ্যাঁত করে উঠবে। আর যদি এমন আরও গল্প শুনতে চান, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আমি বিয়ের পর এই বাড়িতে এসেছিলাম, যখন আমার বয়স মাত্র 21। সব নতুন ছিল, সব অচেনা। স্বামী আমার চেয়ে বয়সে বেশ বড়, শান্ত স্বভাবের মানুষ। তার কাজের সুবাদে তাকে প্রায়ই বাইরে থাকতে হতো, কখনো 1 সপ্তাহ, কখনো বা তারও বেশি। প্রথম প্রথম খুব খারাপ লাগত, একা একা দিন কাটানোটা বড্ড কঠিন ছিল। কিন্তু ধীরে ধীরে আমি অভ্যস্ত হয়ে গেলাম। আর এই অভ্যস্ত হয়ে যাওয়ার মধ্যেই কখন যে আমার জীবনে এক নতুন গল্পের বীজ বুনে গিয়েছিল, তা আমি টেরও পাইনি। আমাদের বাড়িতে আমার শ্বশুর শাশুড়ি আর আমার দেবর শুভ থাকত। শুভ আমার স্বামীর ছোট ভাই, বয়সে আমারই কাছাকাছি, হয়তো 1-2 বছরের ছোট হবে। দেখতে শুনতে বেশ ভালো, হাসি খুশি প্রাণবন্ত ছেলে। প্রথম দিন থেকেই শুভ আমার সাথে খুব সহজ হয়ে কথা বলতো, যেন আমরা অনেক দিনের পরিচিত। হয়তো সে কারণেই আমার একা লাগাটা একটু কম মনে হতো। শুভ ছিল সম্পূর্ণ অন্য প্রকৃতির। আমার স্বামী যেমন শান্ত আর চাপা স্বভাবের, শুভ ঠিক তার উল্টো। সে ছিল হাসি খুশি, গল্পপ্রিয় আর খুব চঞ্চল। বাড়ির সব কাজে আমাকে সাহায্য করত, এটা ওটা এনে দিত। প্রথম দিকে এসব খুবই সাধারণ মনে হতো। বাড়ির ছোট ছেলে বড় বৌদিকে সাহায্য করছে, এতে আর এমন কি আছে। কিন্তু ধীরে ধীরে আমি খেয়াল করতে শুরু করলাম শুভর চোখে এক অন্যরকম দৃষ্টি। যখন সে আমার দিকে তাকাতো, তখন মনে হতো যেন সে আমার মুখের আড়ালে আরও কিছু খুঁজছে। সেই দৃষ্টিতে এক অব্যক্ত আকর্ষণ ছিল, যা আমাকে অস্বস্তিতে ফেলত, আবার একই সাথে এক অদ্ভুত শিহরণও জাগাত। আমি নিজেকে বুঝিয়েছিলাম, হয়তো আমার ভুল হচ্ছে, হয়তো আমি বেশি ভাবছি। কিন্তু মন তো আর যুক্তি মানে না। বিশেষ করে যখন সে আমার খুব কাছে এসে কথা বলতো, তার গলার উষ্ণ নিঃশ্বাস আমার গায়ে লাগত, তখন আমার সারা শরীরে এক অদ্ভুত কাঁপুনি ধরে যেত। আমি বারবার নিজেকে সামলে নিতাম, অন্যদিকে তাকাতাম, কথা বলার ভঙ্গি পাল্টাতাম। কিন্তু শুভর চাহনি, তার হাতের অজান্তে আমার চুল বা আঁচল ছুঁয়ে যাওয়া, এগুলো আমার মনে এক অমোঘ টান তৈরি করছিল। একদিন রান্নাঘরে কাজ করছিলাম, পিঠ দিয়ে শাড়ির আঁচলটা একটু সরে গিয়েছিল। শুভ হঠাৎ রান্নাঘরে এলো, একটা কিছু চাইতে। আমার দিকে তাকিয়ে সে যেন থমকে গেল। আমি ঘুরে তাকাতেই দেখলাম তার চোখ দুটো আমার পিঠের দিকে। আমি তাড়াতাড়ি আঁচলটা ঠিক করে নিলাম, কিন্তু তার চোখে তখন এক অন্যরকম দীপ্তি। সে ক্ষমা চাইল, সরি ভাবি, আমি দেখিনি। কিন্তু তার স্বরটা কেমন যেন জড়ানো ছিল, আর চোখ দুটো তখনও আমার দিকেই ছেঁড়া। সেদিনের পর থেকে আমার মনে এক অস্থিরতা শুরু হলো। শুভর প্রতিটি ছোট ছোট স্পর্শ, প্রতিটি গভীর চাহনি আমার মনে এক অজানা সুর তুলত। রাতে বিছানায় শুয়ে যখন একা থাকতাম, তখন শুভর সেই চোখ দুটো আমার মনের পর্দায় ভেসে উঠত। আমি ঘুমাতে পারতাম না, অস্থির লাগত। নিজের মনের সাথে যুদ্ধ করতাম, নিজেকে বোঝাতাম এসব অন্যায়, এসব পাপ। কিন্তু শুভর উপস্থিতি আমার জীবনে এক নতুন রং নিয়ে আসছিল, যা আমি চাইলেও অস্বীকার করতে পারছিলাম না।
আমার স্বামী তখন প্রায়ই অফিসের কাজে বাইরে থাকতেন। আমি বাড়িতে একা একা সময় কাটাতাম। শ্বশুর শাশুড়িও নিজেদের মতো ব্যস্ত থাকতেন বা বাইরে যেতেন। বাড়িটা তখন অনেক সময়ই প্রায় ফাঁকা থাকত। এই ফাঁকা বাড়িটাই যেন আমাদের দুইজনের জন্য এক গোপন জগৎ তৈরি করে দিত। শুভ আমার সাথে গল্প করতে আসতো, আমার পছন্দের গান শোনাতো বা আমাকে বই পড়ে শোনাতো। এসবই ছিল খুব সাধারণ, কিন্তু আমাদের নৈকট্য বাড়ছিল। একদিন দুপুরের দিকে আমি ছাদে কাপড় শুকাতে যাচ্ছিলাম। শুভ নিচ থেকে ডাকলো, ভাবি, আমি সাহায্য করে দিই? আমি হেসে বললাম, আরে এগুলো আর কি, আমি একাই পারবো। কিন্তু সে মানল না। আমার হাত থেকে কাপড়ের ঝুড়িটা নিয়ে সে এগিয়ে গেল। ছাদে যাওয়ার সময় সিঁড়িতে হঠাৎ আমার পা মচকে গেল। আমি প্রায় পড়েই যাচ্ছিলাম। শুভ আমাকে ধরে ফেলল। তার হাত দুটো আমার কোমরের কাছে, আর আমার শরীরটা তার শরীরের খুব কাছে এসে গিয়েছিল। আমি তার বুকের উষ্ণতা অনুভব করছিলাম। তার নিঃশ্বাস আমার কানের কাছে এসে লাগছিল। এক মুহূর্তের জন্য যেন আমাদের সময় থেমে গিয়েছিল। আমি তার চোখের দিকে তাকালাম। দেখলাম তার চোখে এক অদ্ভুত অস্থিরতা। সে তাড়াতাড়ি আমাকে সোজা করে দিল। ঠিক আছো তো ভাবি? খুব লেগেছে? আমি মাথা নাড়লাম, কিন্তু আমার ভেতরে তখন এক ঝড় বইছিল। আমার সারা শরীরে তার হাতের স্পর্শ যেন গেঁথে গিয়েছিল। সেই দিন থেকেই যেন আমাদের সম্পর্ক এক নতুন বাঁক নিল। আমাদের কথাবার্তায়, আমাদের চলাফেরায় এক অন্যরকম নীরবতা নেমে এলো। যেন দুজনেই এক গোপন চুক্তিতে আবদ্ধ হয়ে পড়েছিলাম, যা শুধু আমরাই বুঝতাম। এই টানাপড়েন চলছিল মাস কয়েক ধরে। আমার স্বামী তখনও তার কাজে ব্যস্ত। আমি দিনের পর দিন শুভর কাছাকাছি আসছিলাম। সে হয়তো আমার মনে এক শূন্যতা তৈরি হতে দেখছিল, আর সেই সুযোগটাই নিচ্ছিল। কখনো আমার অজান্তে আমার চুলগুলো ঠিক করে দিত, কখনো বা রান্নাঘরের ভেতর দিয়ে যাওয়ার সময় আমার পাশ দিয়ে এমনভাবে যেত যে তার শরীরটা আমার শরীর ছুঁয়ে যেত। এসব স্পর্শ এতই সূক্ষ্ম ছিল যে আমি প্রতিবাদ করতে পারতাম না, কারণ বাইরে থেকে এগুলোকে নিতান্তই দুর্ঘটনা মনে হতো। কিন্তু আমার ভেতরের আমি ঠিকই জানত এগুলো দুর্ঘটনা ছিল না। একদিন বাড়ির সবাই একটা বিয়েতে গিয়েছিল। আমি অসুস্থতার অজুহাত দেখিয়ে যাইনি। আসলে আমি ভেতরে ভেতরে শুভকে কাছে পেতে চাইছিলাম। আমি জানতাম আজ সে একা থাকবে, আর আমিও। সন্ধ্যা নেমে আসছিল। আমি বারান্দায় একা বসেছিলাম। অন্ধকারে ঢাকা পড়ছিল চারদিক। শুভ এলো, আমার পাশে এসে বসল। কোনো কথা নেই, শুধু নীরবতা। সেই নীরবতা ছিল হাজার কথার চেয়েও বেশি শক্তিশালী। সে আমার হাতটা ধরল, খুব আলতো করে। আমার মনে হলো আমার শরীরে যেন বিদ্যুতের এক ঝলক বয়ে গেল। আমি হাতটা সরালাম না। সে আমার দিকে তাকিয়ে ফিসফিস করে বলল, ভাবি, আমি তোমাকে ভালোবাসি। এই কথাটার জন্য আমি হয়তো অনেক দিন ধরেই অপেক্ষা করছিলাম, কিন্তু যখন শুনলাম তখন আমার সারা শরীর অবশ হয়ে গেল। আমি কিছু বলতে পারছিলাম না। সে আমাকে আরও কাছে টেনে নিল। তার উষ্ণ হাতের স্পর্শ আমার পিঠে অনুভব করলাম। আমার শ্বাস নিতে কষ্ট হচ্ছিল, বুকটা ধরফর করছিল। সে তার মুখটা আমার মুখের কাছে নিয়ে এলো, আমার কপালে একটা হালকা চুমু খেলো। সেই চুমুটা ছিল খুব পবিত্র, কিন্তু তার ভেতরে লুকিয়েছিল এক গভীর আকাঙ্ক্ষা। আমি তাকে বাধা দিতে পারছিলাম না। আমার শরীর যেন নিজেই তার কাছে আত্মসমর্পণ করছিল। আমি তার কাঁধে মাথা রাখলাম আর তার হাতের উষ্ণ আলিঙ্গনে ডুবে গেলাম। এরপর থেকে আমাদের দেখা হওয়াটা আরও বেশি গোপনীয় আর নিয়মিত হয়ে উঠল। স্বামী যখন বাইরে যেতেন তখন আমরা নিজেদের একান্তে সময় কাটাতাম। এসব মুহূর্ত ছিল উত্তেজনাপূর্ণ, ভয়ের, আবার একই সাথে আনন্দেরও। আমরা দুজন দুজনার খুব কাছে আসতাম, গল্প করতাম, হাসতাম। শুভর দুষ্টুমি আর তার কৌতূহল ছিল আমার কাছে এক নতুন অভিজ্ঞতা। সে আমাকে এমন সব কথা বলতো যা আমার স্বামী কখনো বলেনি। সে আমার শরীরের প্রশংসাও করত, কিন্তু খুব শালীনভাবে। ভাবি, তোমার চুলগুলো খুলে রাখলে মনে হয় যেন এক অন্য রকম তুমি, বা এই শাড়িতে তোমাকে এত মানায়, চোখ ফেরানো যায় না। এই কথাগুলো আমার মনে এক অদ্ভুত শিহরণ জাগাত। আমি জানতাম এটা ঠিক নয়, কিন্তু নিজেকে থামাতে পারতাম না। আমার মনের দুর্বলতাকেই যেন সে পুঁজি করে নিচ্ছিল। সে আমার একাকিত্ব আর মনের ভেতরের শূন্যতা বুঝতে পারত।
আমার সাথে তার ঘনিষ্ঠতাটা ধীরে ধীরে এমন জায়গায় পৌঁছে গিয়েছিল যে আমরা একে অপরকে ছাড়া থাকতে পারতাম না। সে কখনো কখনো আমার হাত ধরত, কখনো আমার গালে আলতো করে ছুঁয়ে দিত। এসব স্পর্শ ছিল হালকা, কিন্তু তার প্রভাব ছিল অনেক গভীর। আমার মনে হতো যেন আমি এক নিষিদ্ধ ফলের স্বাদ নিচ্ছি, যা আমি চাইলেও ছাড়তে পারছি না। একদিন বিকেলে আমি বারান্দায় বসে ফোন দেখছিলাম। শুভ এলো, তার হাতে একটা পুরনো ছবির অ্যালবাম। ভাবি, দেখো তো এটা কার ছবি? সে আমার পাশে এসে বসল। আমি অ্যালবামটা হাতে নিতেই সে আমার খুব কাছে ঘেঁষে বসল। তার কাঁধ আমার কাঁধ ছুঁয়েছিল, আর তার নিঃশ্বাস আমার গায়ে লাগছিল। অ্যালবাম দেখতে দেখতে সে হঠাৎ আমার হাত ধরল। তার আঙুলগুলো আমার আঙুলের ওপর দিয়ে আলতো করে বুলিয়ে দিচ্ছিল। আমি তার দিকে তাকালাম। তার চোখে ছিল এক গভীর আবেগ। সে ফিসফিস করে বলল, ভাবি, তুমি জানো আমি তোমাকে কতটা মিস করি যখন তুমি চোখের আড়ালে থাকো? তার এই কথাগুলো আমার মনের ভেতরে এক আলোড়ন তুলেছিল। আমি তার হাত থেকে হাতটা সরালাম না। সে আরও কাছে এলো। তার শরীরটা প্রায় আমার শরীরের সাথে মিশে গেল। তার একটা হাত আমার কোমরের ওপর আলতো করে রাখল। আমার শরীর কেঁপে উঠল। আমি চোখ বন্ধ করে ফেললাম। আমার মনে হচ্ছিল যেন আমি এক নিষিদ্ধ জগতে প্রবেশ করছি, যেখানে কোনো নিয়ম নেই, কোনো বাঁধন নেই। সে আমার কানে কানে বলল, ভাবি, আমি জানি এটা ঠিক নয়, কিন্তু আমি নিজেকে সামলাতে পারি না। তার এই কথাগুলো আমার মনে এক অদ্ভুত দোলাচল সৃষ্টি করল। আমি জানতাম এটা ভুল, কিন্তু তার এই আকর্ষণ, এই নৈকট্য, সবকিছু আমাকে এক অন্যরকম সুখ দিচ্ছিল। আমরা দুজনের কাছ থেকে এক অদৃশ্য বাঁধনে আটকে গিয়েছিলাম। এই বাঁধন ছিল আবেগ, আকর্ষণ আর এক নিষিদ্ধ ভালোবাসার। আমি জানতাম এই সম্পর্ক একদিন ভাঙবেই, কিন্তু আমি সেই দিনের কথা ভাবতে পারতাম না। শুভ আমার সাথে এমনভাবে মিশে গিয়েছিল যেন সে আমার জীবনের অবিচ্ছেদ্য অংশ। মাঝে মাঝে সে আমার দুর্বলতার সুযোগ নিত, হয়তো একটু অভিমান করত, যাতে আমি তাকে আরও বেশি সময় দেই। ভাবি, তুমি আমাকে আজকাল একদম সময় দাও না, বা তুমি হয়তো আমাকে আর ভালোবাসো না। এই কথাগুলো শুনে আমার মনে কষ্ট হতো। আমি চাইতাম তাকে খুশি রাখতে, কারণ তার উপস্থিতিই আমার জীবনে একমাত্র আনন্দের উৎস ছিল। এই লুকানো সম্পর্কটা আমাদের দুজনকে একই সাথে এক অন্যরকম জগতে নিয়ে গিয়েছিল, যেখানে সমাজ, পরিবার বা নীতির কোনো স্থান ছিল না। কিন্তু এর পরিণতি যে কতটা ভয়াবহ হতে পারে তা তখন আমরা কেউই বুঝিনি। এই লুকানো আকর্ষণ, এই গোপন অভিসার আমাদের জীবনকে জটিল করে তুলছিল। এই লুকানো সম্পর্ক যত গভীরে যাচ্ছিল, আমার ভেতরের অপরাধবোধ তত বাড়ছিল। আমি জানতাম যা করছি তা সম্পূর্ণ ভুল, অন্যায়, কিন্তু শুভের প্রতি আমার আবেগ, তার সাথে কাটানো একান্ত মুহূর্তগুলো আমাকে এমনভাবে জড়িয়ে ধরেছিল যে সেখান থেকে বেরিয়ে আসা আমার পক্ষে অসম্ভব হয়ে উঠছিল। সে আমার মনের দুর্বলতাকে খুব ভালো করে চিনত। আমি যখনই এই সম্পর্ক থেকে সরে আসার চেষ্টা করতাম, সে তখনই এমন কিছু কথা বলতো বা এমন আচরণ করত যা আমাকে আবার তার কাছে ফিরিয়ে আনত। তুমি কি ভুলে গেছো ভাবি, আমরা একসাথে কত সুন্দর মুহূর্ত কাটিয়েছি? তুমি কি সত্যি আমাকে কষ্ট দিতে চাও? তার এই ধরনের কথাগুলো আমার মনে এক চরম দ্বিধা সৃষ্টি করত। মনে হতো আমি যেন এক ফাঁদে আটকা পড়েছি, যেখানে বেরিয়ে আসার কোনো পথ নেই। একবার আমার স্বামী হঠাৎ করে কয়েকদিনের জন্য বাড়ি ফিরে এসেছিলেন। শুভের সাথে আমাদের গোপন সম্পর্ক তখন চরম পর্যায়ে। আমার স্বামী বাড়িতে থাকাকালীন শুভের অস্থিরতা ছিল চোখে পড়ার মতো। সে সারাক্ষণ আমার কাছাকাছি থাকার চেষ্টা করত, হয়তো অজান্তেই। আমি স্বামীর সামনে তাকে এড়িয়ে চলতে বাধ্য হতাম, যা শুভকে আরও হতাশ করত। সে আমার কাছে এসে চাপা গলায় বলতো, ভাবি, তোমাকে ছাড়া আমার দম বন্ধ হয়ে আসছে। আমি তার চোখে কষ্ট দেখতে পেতাম, যা আমার নিজের কষ্টকে বাড়িয়ে দিত। এই টানাপোড়েন আমাকে ভেতর থেকে কুঁড়ে কুঁড়ে খাচ্ছিল। একদিকে স্বামীর প্রতি কর্তব্য, অন্যদিকে শুভের প্রতি এক গভীর আকর্ষণ, যা আমি অস্বীকার করতে পারছিলাম না। রাতের বেলা স্বামীর পাশে শুয়েও আমার মনটা শুভের কাছেই পড়ে থাকত।
এই গোপন অভিসারগুলো আমার ঘুম কেড়ে নিয়েছিল। আমি প্রায় দুঃস্বপ্ন দেখতাম, যেখানে আমাদের সম্পর্ক সবার সামনে ফাঁস হয়ে গেছে আর আমি সবার কাছে অপবাদগ্রস্ত হচ্ছি। এই সময়টায় আমার শরীরের পরিবর্তনও আমি অনুভব করতে শুরু করেছিলাম। মন খারাপের কারণে হয়তো আমি শুকিয়ে যাচ্ছিলাম, মুখে এক ধরনের ক্লান্তির ছাপ পড়েছিল, কিন্তু আমার সাজগোজের দিকে এক অন্যরকম মনোযোগ এসে গিয়েছিল। আমি চাইতাম শুভ আমাকে দেখুক, তার চোখে আমি যেন সবসময় আকর্ষণীয় থাকি। এই ইচ্ছাই আমাকে এমন সব পোশাক পরতে বা এমনভাবে নিজেকে সাজাতে উৎসাহিত করত, যা হয়তো আমি আগে কখনো করতাম না। সালোয়ার কামিজের ওপর একটা ওড়না, কিন্তু যখন শুভ আশেপাশে থাকত তখন হয়তো ওড়নাটা হালকা করে একপাশে সরিয়ে রাখতাম, যাতে আমার কোমরের হালকা বাঁকটা বা গলার ভাঁজটা তার চোখে পড়ে। এটা এক ধরনের অলিখিত খেলা ছিল, যা আমাদের দুজনের মাঝেই চলত। সেও হয়তো সেই ইঙ্গিতগুলো বুঝত। এই মানসিক খেলাটা আমাকে আরও বেশি গভীর জালে জড়িয়ে ফেলছিল। একদিন শ্বশুরমশাই হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লেন। তাকে হাসপাতালে ভর্তি করতে হলো। বাড়ির সবাই তখন হাসপাতালে ব্যস্ত, আমি একা বাড়িতে শুভর সাথে। সেদিনের পরিবেশটা ছিল খুব গম্ভীর। আমরা দুজনেই চুপচাপ ছিলাম। রাত বাড়ার সাথে সাথে এক অদ্ভুত শূন্যতা ঘিরে ধরছিল আমাদের। শুভ আমার পাশে এসে বসল, তার চোখে জল। ভাবি, বাবা যদি... সে আর বলতে পারল না। আমি তাকে সান্ত্বনা দিলাম, তার মাথায় হাত বুলালাম। সেই মুহূর্তে আমাদের সম্পর্কটা যেন এক অন্যরকম রূপ নিয়েছিল। সেদিন আমরা শুধু দেবর ভাবি ছিলাম না, ছিলাম দুজন মানুষ যারা একে অপরের কষ্ট বুঝতে পারছিলাম। তার মন খারাপ দেখে আমি তাকে জড়িয়ে ধরলাম, তার মাথায় আলতো করে চুমু খেলাম। সে আমার বুকে মুখ রেখে কান্নায় ভেঙে পড়ল। সেই মুহূর্তে তার শারীরিক আকর্ষণ নয়, বরং তার মানসিক দুর্বলতা আমাকে স্পর্শ করেছিল। সেই রাতটা আমাদের দুজনের কাছেই ছিল এক গভীর অনুভূতির রাত। আমরা একে অপরের কাছে আশ্রয় খুঁজেছিলাম। এই ঘটনার পর আমাদের সম্পর্ক আরও বেশি জটিল হয়ে উঠল। শুভর মানসিক নির্ভরতা আমার উপর বেড়ে গেল। সে আমাকে ছাড়া যেন কিছু ভাবতেই পারত না। তবে প্রকৃতির নিয়মেই সত্য একদিন প্রকাশিত হয়। আমাদের সম্পর্কের টানাপড়েন, আমার মন মরা ভাব, এগুলো বাড়ির অন্য সদস্যদের চোখে পড়ত। আমার শাশুড়ি আমাকে প্রায়ই জিজ্ঞেস করতেন, "কি রে রূপা, তোর কি হয়েছে? আজকাল কেমন যেন শুকনো শুকনো দেখাচ্ছে।" আমি মিথ্যা বলতাম, শরীর খারাপের অজুহাত দিতাম। কিন্তু আমি জানতাম এই মিথ্যা আর কতদিন টিকবে। আমার স্বামীও মাঝে মাঝে আমার দিকে সন্দেহের চোখে তাকাতেন, যদিও তিনি কখনো মুখ ফুটে কিছু বলেননি। আমার মনে হতো যেন আমি এক দড়ির ওপর দিয়ে হাঁটছি, যে কোনো সময় আমার পা পিছলে যেতে পারে। সব কিছুরই একটা শেষ থাকে। আমাদের সম্পর্কেরও শেষ হলো। একদিন আমি যখন ছাদে কাপড় শুকাতে যাচ্ছিলাম, শুভ পেছন থেকে এসে আমার কোমর জড়িয়ে ধরল। সে আমার ঘাড়ে মুখ ঘষতে ঘষতে ফিসফিস করে বলল, "ভাবি, আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না।" সেই মুহূর্তে হয়তো আমার ভেতরে থাকা অপরাধ বোধ আর ভয় চরম পর্যায়ে পৌঁছেছিল। আমি তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিলাম। "শুভ, কি করছিস তুই? এটা ঠিক নয়।" আমার গলার স্বরটা কেঁপে উঠেছিল। সে আমার দিকে অবাক হয়ে তাকিয়েছিল। "কেন ভাবি, তুমি কি ভুলে গেছো আমাদের সব কথা?" তার এই কথাটা আমার মনে এক আঘাত হানল। আমি সিদ্ধান্ত নিয়ে ফেললাম, এই সম্পর্ক আর চালিয়ে যাওয়া সম্ভব নয়। আমি আর এই মিথ্যা আর অপরাধ বোধ নিয়ে বাঁচতে পারবো না। পরের দিনই আমি আমার স্বামীকে সব খুলে বলার সাহস খুঁজে পেলাম। খুব কঠিন ছিল সেই স্বীকারোক্তি। আমার স্বামী প্রথমে হতবাক হয়ে গিয়েছিলেন, তারপর রেগে গিয়েছিলেন, এবং সবশেষে তার চোখে জল। আমি তার কাছে ক্ষমা চাইলাম, আমার ভুল স্বীকার করলাম। আমার স্বামীর মানসিক আঘাত কতটা তীব্র ছিল তা আমি অনুভব করতে পারছিলাম, কিন্তু তার একটি কথা আমাকে অনেক শান্তি দিয়েছিল, "তুমি সত্য বলেছ, সেটাই বড় কথা।" সেই দিনই শুভকে বাড়ি থেকে বাইরে পাঠিয়ে দেওয়া হলো, উচ্চশিক্ষার অজুহাতে, অনেক দূরে। সেও কোনো প্রতিবাদ করেনি। হয়তো সেও ভেতরে ভেতরে এই সম্পর্ক থেকে মুক্তি চাইছিল, বা তার নিজের অপরাধ বোধ তাকে তাড়িয়ে নিয়ে বেড়াচ্ছিল। এরপর আমার জীবনে এক নতুন অধ্যায় শুরু হলো। আমার স্বামী আমাকে ক্ষমা করে দিয়েছিলেন, কিন্তু আমাদের সম্পর্কের মধ্যে একটা নীরব দেয়াল তৈরি হয়ে গিয়েছিল। সময় হয়তো সবকিছু ঠিক করে দেয়,
কিন্তু কিছু দাগ চিরকালের জন্য রয়ে যায়। আমার দেবর ভাবির সম্পর্ক, সেই গোপন অভিসার, সবকিছুই আমার জীবনের এক তিক্ত অভিজ্ঞতা হয়ে রইল। আমি বুঝেছিলাম আবেগ নিয়ন্ত্রণহীন হলে তা কতটা সর্বনাশ ডেকে আনতে পারে। মানসিক দুর্বলতাকে পুঁজি করে গড়ে ওঠা কোনো সম্পর্কই দীর্ঘস্থায়ী বা সুখকর হয় না। সেদিন আমি উপলব্ধি করেছিলাম সমাজের কিছু অলিখিত নিয়ম আছে, যা হয়তো কঠোর, কিন্তু তা মানুষের ভালোর জন্যই তৈরি হয়েছে। সেই সীমারেখা অতিক্রম করলে কেবল ধ্বংস আর কষ্টই অপেক্ষা করে। আমার গল্পটা হয়তো অনেক নারীর জীবনেরই এক আয়না, যেখানে তারা নিজেদের কিছু গোপন অনুভূতি দেখতে পাবে। মনে রাখবেন, জীবনের পথে চলার সময় আবেগ আর বিবেক, এই দুটোর মধ্যে ভারসাম্য রক্ষা করাটা খুব জরুরি। ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যাওয়াটাই আসল জীবন।